হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কোন কোন ফ্যাক্টরগুলো রয়েছে বা কোন কোন নিউজগুলো রয়েছে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা যথারীতি আমার গতকালের যদি আপনি ভিডিও দেখেন একটা নেগেটিভ ভিডিও ছিল যে মার্কেটের মধ্যে একটা নেগেটিভিটি যেতে পারে, কিন্তু আজ সকালের দিকে এশিয়ান মার্কেটের ওপেনিংস এবং তার সাথে সাথে ইউএস এবং ইরানের মধ্যে যে পিস টক বা পিস নেগোসিয়েশন যেটা সুইজারল্যান্ডে হবে এর প্রত্যেকটা ডিটেলস যেহেতু চলে এসেছিলো, তাই সেই কারণে আমি সকালের 8টা সাড়ে 8টা এইরকম সময় নাগাদ মার্কেট ওপেনিংয়ের আগেই আমি একটা রাইট আপ দিয়ে দিই বা একটা পোস্ট দিয়ে দিই আমার ইউটিউবে এবং ফেসবুকে দুটো জায়গাতেই। এবং এখানে গেলে আপনি দেখতে পাবেন আমার ভিউটা, মানে এরপরে মার্কেটে যেই বুলিশ এবং স্লাইডলি একটা ভোলাটাইল মোমেন্টাম আমরা দেখতে পাবো আজকের ডেটে, সেটা সকালে 8টা নাগাদই মোটামুটি এশিয়ান মার্কেট, ক্রুড অয়েল প্রাইস ইত্যাদি বিষয়গুলো দেখে একটা আন্দাজ করে নেওয়া গিয়েছিল এবং সেই অনুযায়ী আমি আপনাদের আপডেটটা দিয়েছিলাম। এনিওয়েজ, তো যাই হোক, আজকের মার্কেটটা যেটা দেখলাম সেটা একটা পজিটিভ নোট থেকে স্টার্ট হলো এবং মার্কেটের মধ্যে একটা স্লাইড পজিটিভিটি বিল্ড আপ হলো। তো আমরা প্রথমেই মার্কেটের ডেটা পয়েন্টস বা যে সমস্ত নিউজগুলো এসে ফ্যাক্টর করেছে সেই নিউজগুলোকে দেখি এবং আগামী দিনের যে নিউজগুলো অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলতে চলেছে সেই বিষয়গুলোর দিকে আগে নজর রাখার চেষ্টা করি। তো প্রথম কথা হচ্ছে এখন ইউএস এবং ইরানের মধ্যে একটা পিস ডিল বা পিস নেগোসিয়েশন সুইজারল্যান্ডে আপাতত স্টার্ট হয়ে গেছে জেডি ভ্যান্সের সাথে, এবং এই ক্ষেত্রে ইউএস বিভিন্ন রকমের তদারকি করছে বা বিভিন্ন রকমের বক্তব্য রেখেছে যে তারা নিউক্লিয়ারের একটা ইন্সপেকশন করবে এবং তারা ইরানের যে সমস্ত ফ্রিজ অ্যাসেটগুলো রয়েছে সেই ফ্রিজ অ্যাসেটগুলো তারা রিলিজ করছে না, তার বদলে ইরানকে ইউএসএর থেকে কর্ন এবং আদার যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলোকে ইরানের তরফ থেকে ইউএসএর কাছ থেকে কিনতে হবে, এক নাম্বার। দ্বিতীয়ত যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, অয়েল প্রাইসকে কেন্দ্র করে ফার্দার হয়তো আর কখনোই মানে নিয়ার ফিউচারে অয়েল প্রাইস শুট আপ করার চান্সেস এরপরে খুব কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে ইউএসএ যে ট্যাকটিক্সটা করেছে সেটা হচ্ছে তারা কিছু শিপ পাঠাচ্ছে ইরানের উপকূলে এবং সেই শিপগুলোর মধ্যে ট্র্যাকার থাকছে না, এবং সেখানে ইরান কি করছে, ইরান সেই শিপগুলোর মধ্যে যে অয়েলটা তারা খনি থেকে বের করেছে সেই অয়েলটা তারা ইউএস শিপে দিয়ে দিচ্ছে এবং সেই শিপগুলো বাইরে এসে আবার চায়না এবং আদার যে সমস্ত রিফাইনারিজ আছে সেগুলো ইউএসএর নামে বিক্রি হচ্ছে। তো এই টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট তারা নিজেদের মধ্যে বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট তারা করে ফেলছে, যে কারণে আমরা ক্রুড অয়েল প্রাইসকে ধীরে 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 আরও পড়তে দেখছি বা একটা ফল করার যে পসিবিলিটি বা প্রবণতা সেটা কিন্তু আমরা ক্রুড অয়েলের মধ্যে দেখতে পাচ্ছি, যে কারণে গ্লোবাল মার্কেট থেকে শুরু করে প্রত্যেকটা মার্কেটই এই বিষয়টাকে ফ্যাক্টর ইন করে মোটামুটিভাবে একটা স্টেবিলিটির দিকে যে যাচ্ছে এই যুদ্ধটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু ইসরায়েলের তরফ থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেতানিয়াহু, তিনি তাদের এই মুহূর্তে ভোট আছে ইসরায়েলে আর কিছুদিন পরেই, তো এই নেতানিয়াহু তিনি অ্যাকচুয়ালি এই ভোটটায় প্রায় হারতে চলেছেন এরকম একটা বিষয় চলেই এসছে, কিন্তু তিনি হাল ছাড়তে রাজি নন, তিনি এখনও লেবাননের মধ্যে সৈন্য টৈন্য ইত্যাদি বসিয়ে রেখেছেন। তো সেই বিষয়টাকে নিয়ে হয়তো টেম্পোরারিলি একটা উস্কানিমূলক বিষয় চলতে পারে, কিন্তু ইউএস এবং ইরান যে নেগোসিয়েশনটা এরপরে ধীরে ধীরে করছে 60 দিনের এই যে টাইম লাইনটাকে ধরে, তো সেই নেগোসিয়েশনসটা আশা করি ফলপ্রসূ হবে এবং সেটা যদি ফলপ্রসূ হয়ে যায়, যেটা হবে না মনে হচ্ছিল এতদিন, তো সেটা আজকে সকালের যে নিউজগুলো এলো তারপর থেকে এই জিনিসটা যে একটা ফ্রুটফুল জায়গায় যেতে চলেছে সেরকম একটা আভাস পাওয়া গেল। তো সুতরাং ক্রুড অয়েল প্রাইস কিন্তু আরও কুল অফ হচ্ছে, আর যত ক্রুড অয়েল প্রাইস কুল অফ হবে এটা ইন্ডিয়ান ইকোনমির জন্য যথেষ্ট ভালো, রাইট? তো যাই হোক, এই যে বিষয়টা এটা কিন্তু মার্কেটের মধ্যে এখন এই মুহূর্তে সব থেকে বড় ফ্যাক্টর এবং এটা সংক্রান্ত আমি আপডেটটা দিলাম আপনাদের। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই সপ্তাহের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে স্টকগুলো থাকবে সেটা হচ্ছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিজ। তার কারণ আদানি এক্ষেত্রে একটা এজিএম করতে চলেছে, অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং, সেটা আদানি গ্রুপের বিভিন্ন স্টকগুলোকে কেন্দ্র করে 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ। তো এই 3 দিনের মধ্যে আদানি গ্রুপের স্টকের দিকে একটু নজর রাখবেন, এখানে কিন্তু ভোলাটিলিটি দেখা যাবে এবং এখানে ইন্ট্রাডে থেকে পয়সা বানানোর একটা ভালো অপরচুনিটি কিন্তু তৈরি হবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইন্ডিয়া এবং ইউএইর মধ্যে
একটা ডিফেন্স স্টক বা ডিফেন্স ডিল হয়েছে, এবং যেখানে ইন্ডিয়ার যে ব্রহ্মোস রয়েছে সেই ব্রহ্মোস মিসাইল ইন্ডিয়া ইউএইকে সাপ্লাই করবে। ইউএই এই যুদ্ধের পর থেকে এরপরে নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আস্তে আস্তে বাড়ানোর কথাটা তারা ভাবছে, এবং যে কারণে ব্রহ্মোসের এই ডিলটা, যে কারণে আজকের ডেটে যে ডিফেন্স সেক্টর রয়েছে ডিফেন্স সেক্টরের মধ্যে আমরা একটা পজিটিভিটি লক্ষ্য করলাম। নেক্সট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ার ওয়াটার ক্রাইসিস আগামী দিনে বাড়তে চলেছে এআই ডেটা সেন্টারকে কেন্দ্র করে। এটা মুডিজের তরফ থেকে একটা ওয়ার্নিং এসছে, এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার মাত্র 3% যে ওয়াটার রয়েছে, অর্থাৎ ইন্ডিয়াতে যত ওয়াটার রয়েছে তার মধ্যে 3% হচ্ছে কেবলমাত্র কনজিউমেবল ওয়াটার। তো সেই যে কনজিউমেবল ওয়াটারটা রয়েছে, অর্থাৎ আমরা যেটা খাই, সেটার উপরে যদি প্রকোপ আসে তাহলে এটা কিন্তু একটা ওয়াটার ক্রাইসিসের জায়গায় নিয়ে যাবে হিউজ পরিমাণে এআই ডেটা সেন্টার খোলার ফলে। এবং এখন বর্তমান দিনে এআই ডেটা সেন্টার রিলেটেড প্রত্যেকটা বড় কোম্পানি তারা খুলতে চাইছে ইন্ডিয়াতে, এবং এটা নিয়ে বড় একটা বিজনেস তৈরি হচ্ছে, যেটা নিয়ে আমি আগামী দিনে আরও বক্তব্য হয়তো রাখতে চলেছি। এনিওয়েজ, তো যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ক্রাইসিসটা আগামী দিনের জন্য একটা ইম্পর্টেন্ট ক্রাইসিসের জায়গায় নিয়ে যেতে চলেছে। যাই হোক, আজকে এরপরে যদি আমি মার্কেটের দিকে তাকাই, মার্কেট অবশ্যই পজিটিভ ছিল, এবং যে কারণে নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি, তার সাথে মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্তগুলোর মধ্যে একটা স্লাইড পজিটিভিটি আমরা দেখেছি। যেহেতু মার্কেটের মধ্যে পজিটিভিটি রয়েছে, তো অবশ্যই ভিক্স এক্ষেত্রে কিন্তু ডাউন। ভিক্সের এই যে ডাউনটা আজ থেকে যদি আপনি 2 সপ্তাহ আগের কথা দেখেন, সেক্ষেত্রে ভিক্সের যে অ্যামাউন্টটা ছিল বা ভিক্সের যে পরিমাণটা ছিল সেটা 18, 19 এই রকম একটা রেঞ্জের মধ্যে ভিক্স ছিল। আজকের ডেটে যখন ভিক্স 12তে চলে এসছে বা 13-র কাছাকাছি জায়গায় রয়েছে, অর্থাৎ একটা লো ভিক্স এনভায়রনমেন্টের মধ্যে আমরা যাচ্ছি। সুতরাং মার্কেটে যে টোটাল ডাইনামিক্সটা ছিল সেই ডাইনামিক্সটা এবার কিন্তু ধীরে ধীরে আবার শিফট হচ্ছে, রাইট? অর্থাৎ মার্কেট এই যে বিগত 2-3 সপ্তাহে যে ডাইনামিক্সে কাজ করেছে, মার্কেটের ডাইনামিক্স সম্পূর্ণভাবে চেঞ্জ হচ্ছে, কারণ মোটামুটি 1/3-এর কাছাকাছি ভিক্স অলরেডি পড়ে গেছে, রাইট? তো এই ডাইনামিক্স চেঞ্জগুলো আপনাকে বুঝতে হবে, না হলে আপনি কিন্তু ট্রেডিং থেকে পয়সা বানাতে কখনোই পারবেন না। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ক্রুড অয়েল প্রাইস ফল করেছে, সুতরাং ইউএসডি আইএনআর সেটা অলরেডি স্টেবল। বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা স্লাইডলি একটু বাড়তে দেখছি। আর ইউএসের যে বন্ড, যেহেতু স্টক মার্কেট অনেক ফাস্ট পড়ে যাচ্ছে, তো বন্ডকে এখন ডাম্প করা হচ্ছে, এবং যে কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি পজিটিভ এই ভাইবটার জন্য আমরা ইউএস বন্ডকে ডাম্প করতে দেখতে পাচ্ছি, যে কারণে আমরা ইউএসের বন্ডের যে ইল্ড সেটাকে স্লাইডলি বাড়তে দেখতে পাচ্ছি, রাইট? এরপরে আমরা যদি আমাদের মার্কেটের দিকে তাকাই, তাহলে ম্যাক্সিমাম স্টক অর্থাৎ 2000-এর কাছাকাছি স্টক রয়েছে যেটা অ্যাডভান্সে, 1000-এর কাছাকাছি স্টক ডিক্লাইনে। কির্লোস্কার সেইং এরা অ্যাকচুয়ালি একটা বড় রকমের পাওয়ারের ডিল পেয়েছে, 192 মেগাওয়াটের বড় এআই একটা ডেটা সেন্টারে তার একটা বড় ডিল পেয়েছে কির্লোস্কার সেইং, এবং যে কারণে এই কোম্পানিটা আজকের ডেটে দেখতে গেলে 20%-এর কাছাকাছি একটা পজিটিভ মোমেন্টাম দিয়েছে। এছাড়া ত্রিবেণী টারবাইন, পলিমেড, এজিস লজিস্টিক্স এবং আইডিবিআই এই সমস্ত স্টকগুলো আজকের ডেটে পজিটিভ ছিল। আর কিছু স্টক যেগুলো নেগেটিভ ছিল তার মধ্যে পিরামল ফিনান্স, 5 স্টার, ভিবিএল, অ্যানথেম এবং আধার, HFCV এই সমস্ত শেয়ারগুলো ইম্পর্টেন্ট, রাইট? তো এই হচ্ছে টোটাল শেয়ারের কথা। এবং তার সাথে যদি আমরা নিফটি 50-র দিকে তাকাই, ম্যাক্সিমাম স্টককে আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভিটি নিয়ে রয়েছে। বিশেষ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্সের এজিএম এর পর আমরা দেখতে পেলাম রিলায়েন্সের মধ্যে একটা পজিটিভিটি এলো। বিগত 2টো সেশনে বা 3টে সেশনের মধ্যে রিলায়েন্সের এই পজিটিভিটিটা আমরা লক্ষ্য করছি। এছাড়া সানফার্মার মধ্যেও একটা, সানফার্মা এবং সিপ্লার মধ্যে একটা বেশ ভালো রকমের পজিটিভিটি রয়েছে। সিপ্লা যে ডিলটা করেছিল বা সেটা নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছিলাম এর আগে। এছাড়া আমরা যদি দেখি পুরো স্পেসটার মধ্যে একটা মিক্সড কাইন্ড অফ মানে আপনি স্ট্রাকচার দেখতে পাবেন, যেখানে গ্রিন এবং রেড দুটোরই আধিক্য রয়েছে, এবং মোটামুটিভাবে 50-50, যে কারণে মার্কেটের মধ্যে বিশাল বড় কিছু একটা বৃদ্ধি আমরা আজকের ডেটে লক্ষ্য করিনি। যদি আমরা সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, ডিফেন্স 1.47%-এর কাছাকাছি আজকের ডেটে বেড়েছে। তার সাথে আমরা অয়েল অ্যান্ড গ্যাসকে দেখতে পাচ্ছি 0.92-এর কাছাকাছি বেড়েছে। আর যেটা ফল করার মতো জায়গায় রয়েছে সেটা হচ্ছে নিফটি এফএমসিজি এবং কনজিউমার ডিউরেবলস, কারণ PMI এর যে ডেটা সেই ডেটাটা খারাপ আসার পরেই এই দুটোর মধ্যে স্লাইড একটু 2-3 উইকের জন্য নেগেটিভিটি থাকবে। সেই বিষয়টা কিন্তু ইন্ডিয়ার যে হোলসেল প্রাইস ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের ডেটা আসার পরেই আমরা এই বিষয়টা বুঝেছিলাম। এছাড়া ফার্মা এবং হেলথ কেয়ার এই সেগমেন্টের মধ্যেও আজকের ডেটে বেশ ভালো রকমই একটা পজিটিভিটি দেখেছি।
গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি সমস্ত কিছুই যে গ্লোবাল মার্কেট রয়েছে বা গ্লোবাল ফিউচার্স রয়েছে সমস্ত কিছুই মোটামুটিভাবে দেখতে গেলে আজকের ডেটে পজিটিভ। তো মার্কেটের মধ্যে অবভিয়াসলি একটা পজিটিভ বাতাবরণই আমরা লক্ষ্য করছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ব্রেন্ট ক্রুড অয়েল WTI দুটোই মোটামুটি 3%-এর কাছাকাছি অলমোস্ট ফল করেছে। তো ক্রুড অয়েল প্রাইস আস্তে আস্তে কুল অফ হচ্ছে। $60 পার ব্যারেল ক্রুড প্রাইস যদি চলে যায় তার মানে একদম খুব ন্যাচারাল সিচুয়েশন। আমি যে কথাটা বললাম যে ক্রুড অয়েলের যে সিচুয়েশনসটা তৈরি হয়েছে, US ইরানের যে ডিলটা হচ্ছে সেই ডিলটার প্রভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ক্রুড অয়েলের যে এই যে ভোলাটিলিটিটা ইদানিংকালে হয়ে গেল, এই টাইপের ভোলাটিলিটি আসার আগামী দিনের চান্সেস অনেক পরিমাণ কমে গেল আজকের এই নতুন নিউজ ফ্লোটার পরবর্তীকালে। ন্যাচারাল গ্যাস 1%-এর কাছাকাছি একটা স্লাইড বৃদ্ধি আমরা লক্ষ্য করছি। যেহেতু ক্রুড অয়েল ফল করছে আমরা গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে স্লাইড একটা বাইং ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। গোল্ড যদিও মোটামুটিভাবে 0.66% ডাউন, বাট সিলভারের মধ্যে একটা স্লাইডলি পজিটিভিটি রয়েছে। আর জিঙ্কের দিকটা যদি আমরা দেখি, জিঙ্ক 1.5%-এর কাছাকাছি আজকের ডেটে আপ। এছাড়া বেস মেটাল পার্সপেক্টিভ থেকে আর সেরকম কোনো বড় ইন্ডিকেশন নেই। এরপরে আমি আসছি সব থেকে ইন্টারেস্টিং যে স্পেসটা রয়েছে সেটার মধ্যে, সেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট এবং কালকে যারা নিফটিতে ট্রেড করবেন তারা কিভাবে ট্রেডটা করবেন এবং কোন জায়গাটাকে অ্যাকচুয়ালি দেখবেন সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশনটা করি। তো প্রথম কথা হচ্ছে 24,000-এর যে স্ট্রাইক প্রাইস ছিল সেই স্ট্রাইক প্রাইসে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে পুট রাইটিং বেড়েছে। সো 24,000 এই মুহূর্তে আমার কাছে স্ট্রং সাপোর্ট, রাইট। এবং এছাড়া আমরা যদি দেখি 24,200-24,200-তে একটা বেশ বড় পরিমাণে এই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি বেশ বড় পরিমাণে একটা মানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। 24,200-র কল রাইটিং হিউজ। তো এই যে ছোট্ট জায়গাটা এটা একটা ন্যারো রেঞ্জ। আমার শুক্রবারের ভিডিও যদি আপনি দেখে থাকেন আমি ওখানে এই ন্যারো রেঞ্জটার কথা বারবার বলেছিলাম। তো যাই হোক, তো এই ন্যারো রেঞ্জটার মধ্যে আজকের ডেটে মার্কেট ট্রেড হলো। আগামীকাল হচ্ছে আমাদের এক্সপায়ারি রয়েছে এবং আগামীকাল এক্সপায়ারি থাকার জন্য এই ন্যারো রেঞ্জটাকে মার্কেট কিন্তু সাপোর্ট করতে পারে। এখন আপনি যদি অপশন বায়ার হয়ে থাকেন বা আগামীকাল সকালে অপশন বাইংটাকে যদি আপনি ট্রেড করতে চান তাহলে কি করবেন, 24,000 যে স্ট্রাইক প্রাইস এই স্ট্রাইক প্রাইসের পুটের মধ্যে ওপেন ইন্টারেস্টের চেঞ্জ দেখতে হবে। যদি ওপেন ইন্টারেস্টের চেঞ্জ কমে অর্থাৎ পুট রাইটাররা নিজেদের পজিশন সরিয়ে দেয় এবং কল রাইটারটা বাড়িয়ে দেয় তখন আমি কিন্তু এদিকে ডাউন সাইডের কথা ভাববো, অর্থাৎ তখন আমরা এই দিক থেকে অপশন বাইং করতে পারি, ছোট ছোট স্ক্যাল্পিং করতে পারি, রাইট। আর যদি উল্টোটা হয় অর্থাৎ 24,200-র কাছে যদি আমি দেখতে পাই পুট রাইটাররা পজিশন বাড়িয়েছে, কল রাইটাররা পজিশন ছাড়ছে, তখন আমি এই দিক থেকে যেটা করব সেটা হচ্ছে আমি মানে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে মার্কেট যে পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে সেটার কথা ভাববো। যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেনিং হয়, সে ফর এক্সাম্পল গ্যাপ ডাউন যদি ওপেনিং হয় মার্কেট ওখান থেকে মানে গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর আপসাইড এসে এই 24,000-এর যে রেঞ্জটা আছে সেটার উপরে আসবে। যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেটে যেটা করা উচিত সেটা মার্কেট তারপরে ইনিশিয়াল স্টেজে ফার্স্ট 1 আওয়ারের মতো ফল করে এই রেঞ্জটার মধ্যে ঢোকা উচিত। তো এই হচ্ছে মার্কেটের টোটাল আউটলুক এবং এছাড়া এই রেঞ্জটা কিন্তু ইনট্যাক্ট থাকা উচিত। যেরকম লেভেলের কল রাইটার এবং পুট রাইটারের পজিশন রয়েছে তাতে করে রেঞ্জটা ইনট্যাক্ট থাকা উচিত। যদিও আগামীকাল সকালের এইখানে ওপেন ইন্টারেস্টের যে চেঞ্জেস সেটা পার হাফ অ্যান আওয়ারে আপনাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী ডিসিশন মেকিংটা করতে হবে। তো এই হচ্ছে নিফটিকে ট্রেড করার জন্য যে আইডিয়াসগুলো দিলাম, এই আইডিয়াগুলোকে কাজ করে এই আইডিয়াগুলোর উপর যদি আপনি কাজ করেন অবশ্যই এখান থেকে আশা করি পয়সা বানাতে পারবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।